আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব সাজেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলে প্রতিদিনই আমি চাকরির জন্য সহায়ক সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো আজকের আলোচনার বিষয় হলো আইডেন্টিফিকেশন অফ নাউন। আপনারা সকলেই জানেন চাকরির পরীক্ষায় এখানে প্রায় 2 থেকে 3টা প্রশ্ন প্রায় সময় চলে আসে। তা আজকে আমরা ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার মধ্যে বারবার রিপিট হয় এবং আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আশা করি আমাদের পুরো ভিডিওটা দেখলে নাউন নিয়ে আপনাদের মনে যত রকম কনফিউশন আছে সবগুলো দূর হয়ে যাবে। তো প্রথমে আমি কিছু বেসিক আলোচনা করি। প্রথমটা হচ্ছে কিভাবে আমরা একটা শব্দ দেখে বুঝতে পারি যে সেটা একটা নাউন। আমি উপরে কিছু শব্দ লিখে রেখেছি, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। শন, SION, meant, ness, ANCE, ENCE, TY, sheep, hood, ISM, dom, H, ER, OR। সাধারণত এই শব্দগুলো যখন আপনি কোন একটা শব্দের শেষে দেখবেন তাহলে আপনি বুঝে নিতে পারেন যে এটা একটা নাউন। আরো কিছু উপায় আছে নাউন খোঁজার জন্য, যেটা খুবই কমন কিন্তু অনেকের মনে থাকে না। সেটা হচ্ছে আর্টিকেলের পর যখন আপনি একটি মাত্র শব্দ দেখতে পাবেন সেটা হচ্ছে নাউন। একইভাবে প্রিপোজিশনের পরও যখন একটা শব্দ দেখতে পাবেন সেটা হচ্ছে নাউন। আবার যখন অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ দেখতে পাবেন সেটা হচ্ছে নাউন। নো যখন ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয় তখন এর পরের শব্দটা অবশ্যই নাউন হবে। এরপর হচ্ছে পসেসিভ, যেমন আই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই, তাহলে পসেসিভের পরে যখন একটা শব্দ থাকবে সেটা হচ্ছে নাউন। তাহলে এই কয়েকটা বিষয় যখন আপনারা মাথায় রাখবেন তাহলে একটা শব্দ দেখলে আপনাদের ওইটা নাউন হিসেবে খুঁজে পেতে খুবই সহজ হয়ে যাবে। এরপর আমাদের 5টি প্রকার রয়েছে, আপনারা সকলেই জানেন, যেমন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার নাউন সংজ্ঞা শিখে আসলে মনে রাখাটা একটু কষ্ট হয়ে যায়, বা সংজ্ঞার মাধ্যমে আসলে নাউনটাকে খুঁজে নেওয়া একটু টাফ হয়ে যায়। তা আমি কিছু সহজ মেথড বলবো যেগুলো আপনারা খেয়াল রাখলে আশা করি খুব সহজে পেয়ে যাবেন। প্রপার নাউনটা সকলেই জানেন, সাধারণত কোনো একটা নির্দিষ্ট নামকে কোনো কিছুর ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, স্থান হোক, নির্দিষ্ট যেটা নাম সেটাই হচ্ছে প্রপার নাউন। আশা করি এটা নিয়ে বিস্তারিত বলার কিছু নেই। এরপরে রয়েছে কমন নাউন, যেটা সবচেয়ে কনফিউশন তৈরি করে। কমন নাউনকে শ্রেণীবাচক শব্দ এইভাবে আসলে চিন্তা না করে একটা ভিন্ন উপায়ে মনে রাখা যায়। সেটা হচ্ছে যে জিনিসের 2টা নাম থাকবে, একটা প্রপার নাম থাকবে এবং একটা কমন নাম থাকবে, সেটাই হচ্ছে কমন নাউন। যেমন আপনি যদি বলেন ম্যান, ম্যান দ্বারা মানুষকেও বোঝায়, আবার প্রত্যেক মানুষেরই একটা প্রপার নাম রয়েছে। এভাবেও যদি চিন্তা করেন আশা করি যে কোনো সময় যে কোনো ওয়ার্ড দেখে আপনি কমন নাউনটাকে খুঁজে নিতে পারবেন। এরপরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকেও একই একটা উপায়ে মনে রাখা যায়, সেটা হচ্ছে সাধারণত, এটা আসলে সার্বজনীন সাধারণত এভাবে আপনি খুঁজে নিতে পারবেন। সেটা হচ্ছে যে জিনিসের 2টা নাম, এখানেও 2টা নাম, একটা হচ্ছে কমন নাম, একটা কমন নাম থাকবে, সেটাই হচ্ছে কি, অর্থাৎ যে জিনিসের 2টা নাম থাকবে, একটা ওকে কালেকটিভ নামে ডাকতে পারবো আমরা, আবার এটার একটা কমন নামও পাবো, আমরা এটাকে বিশ্লেষণ করলে একটা কমন নামও পাবো, তখন সেটাই হবে কালেকটিভ নাউন। যেমন টিম, টিম একটা কালেকটিভ নাউন। টিম কাদের নিয়ে গঠিত হয়? প্লেয়ারদের নিয়ে। তাহলে প্লেয়ার হচ্ছে কমন নাউন, কমন নাউন নিয়ে একটা টিম গঠিত হয়, অর্থাৎ কমন নাউনের সমষ্টি হলো কালেকটিভ নাউন। আমি আবারও বলছি, কমন নাউনের সমষ্টি হলো কালেকটিভ নাউন। এভাবে যদি মাথায় রাখেন তাহলে নাউনটা খুঁজে নিতে প্রশ্ন দেখে খুবই সহজ হবে। যেমন আর্মি, আর্মি একটা কালেকটিভ নাউন, এটা একটা সমষ্টি, কমন নাউনের সমষ্টি। কোন কমন নাউনের সমষ্টি? সোলজার, সোলজারের সমষ্টি হচ্ছে আর্মি। এভাবে সহজে আপনি চাইলে কালেকটিভ নাউন খুঁজে নিতে পারেন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হলো উপাদান, ওই সকল উপাদান যেগুলা দিয়ে একটা বস্তু একটা থেকে আরেকটা বস্তু তৈরি করা হয়। যেমন গোল্ড, স্বর্ণ দিয়ে বিভিন্ন রকম অলংকার তৈরি করা হয়। তাহলে যদি উপাদান নামটা দিয়ে চিন্তা করেন তাহলে ম্যাটেরিয়াল নাউনটা খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যাবে। এরপরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ওই সকল নাউন যেগুলো আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, যেগুলো আপনি সাধারণত দেখতে পান না কিন্তু অনুভব করা যায়, বা কোনো কিছুর একটা অবস্থা প্রকাশ করা হয়, গুণের অবস্থা প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
তাহলে এই কথাগুলা মাথায় রেখে যখন আপনি প্রশ্ন সলভ করতে যাবেন, তাহলে অবশ্যই খুবই সহজে, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবেন। এখানে আমি কিছু প্রশ্ন রেডি করেছি, যেগুলো আসলে পরীক্ষার মধ্যে এসেছে বা আবারও আসার সম্ভাবনা রয়েছে ওই ধরনের প্রশ্নগুলাই। এগুলো প্র্যাকটিস করলে আশা করি নাউন নিয়ে যত রকম কনফিউশন আছে সবগুলো একবারে দূর হয়ে যাবে। যারা কর্মব্যস্ততার জন্য বই নিয়ে পড়তে পারেন না বা সেই সময়টা পান না, যারা মোবাইলে এভাবে পিডিএফ থেকে পড়তে চান, তাদের জন্য আমি একটা দুর্দান্ত পিডিএফ রেডি করেছি, যেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের আলাদা আলাদা আমি পিডিএফ রেডি করেছি, যেখানে প্রত্যেকটা সাবজেক্টেরই সকল বিষয়কে আমি অন্তর্ভুক্ত করেছি। আমি আশা করি এটা আপনারা শেষ করতে পারলে এখান থেকে আপনারা চাকরির জন্য 80% প্রস্তুতি নিতে সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে যারা সামনে নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এটা দুর্দান্ত পিডিএফ হতে যাচ্ছে। আর আপনারা চাইলে আমি আপনাদেরকে জিমেইলে যোগাযোগ করতে পারেন, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি সাথে সাথে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা দেখার পরে ভালো লাগলে আমাকে জাস্ট এটার মূল্য 100 টাকা আমাকে পরিশোধ করবেন। তাহলে প্রথমটা যদি খেয়াল করেন, সেটা হচ্ছে কি, নিচের কোন শব্দটা নাউন সেটাই খুঁজতে বলছে। তাহলে মনে রাখবেন, শব্দের শেষে যদি ইএনসি অথবা এএনসি, সিই এই অংশটা থাকে, তাহলে সেটাই হচ্ছে নাউন। তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাকসেপ্টেন্স এই শব্দটার মধ্যে অপশন বি এর মধ্যে শব্দের শেষে এএনসিই রয়েছে, তাহলে এটাই হবে এখানে নাউন। খুব সহজে এটা আইডেন্টিফাই করা যায়। পরবর্তী অংশে বলা হচ্ছে, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফ্রেন্ডশিপ। তাহলে এখানেও মনে রাখতে হবে, শব্দের শেষে যদি শিপ থাকে, SHIP শিপ, আমরা শুরুতে একটা অংশ দেখিয়েছিলাম, সেখানে এই শিপ শব্দটা রয়েছে। তাহলে এটাকে যদি আপনারা খুব ভালো করে শিখে নেন, তাহলে খুব সহজেই নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবেন। তাহলে ফ্রেন্ডশিপ শব্দের মধ্যে শব্দের শেষ অংশে আমরা শিপ দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এটা একটা নাউন হবে। আর এটা কোন ধরনের নাউন? ফ্রেন্ডশিপ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর রয়েছে নিচে 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 কোন শব্দটা হচ্ছে নাউন। তাহলে আমরা উপরেই দেখলাম যে শব্দের শেষে যদি টিওয়াই থাকে, সাধারণত সেটা নাউন হয়। আর বিউটি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর 4 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাই এডুকেশনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে এটা অবভিয়াসলি একটা নাউন, কারণ শব্দের শেষে TION আছে। একইভাবে অ্যাকশন, ডিসিশন, নেশন এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে নাউন। এরপরে রয়েছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে গো শব্দটা কি? তাহলে একটা কথা মনে রাখবেন, আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা অবশ্যই নাউন। এখানে দা একটা আর্টিকেলের পরে গো শব্দটা একটাই মাত্র শব্দ রয়েছে, এরপরে কোনো আর ভার্ব নাই, তাহলে এটাই হচ্ছে নাউন। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন। সুতরাং গোটা হচ্ছে একটা নাউন, আর গোটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে আমরা বলতে পারি হি হ্যাজ এ সে ইন দ্য ম্যাটার। এখানেও আর্টিকেল এ এর পরে একটা শব্দ রয়েছে, তাই এটা একটা নাউন হবে। এরপর নিচের শব্দগুলোর মধ্যে কোনটা নাউন। তাহলে একটা কথা মনে রাখবেন, শব্দের শেষে যদি এফ অথবা ইএফ এই অংশটা দেখতে পান, তাহলে সেটা হচ্ছে নাউন। তাহলে উল্লেখিত অংশের মধ্যে অপশন বিটাই হচ্ছে রাইট আনসার। বিলিফ সাধারণত এটা ভার্ব থেকে নাউন করা হয়েছে। এরপর পিওর শব্দটার নাউন ফর্ম কি? শব্দের পিওর শব্দটার শেষে TY যোগ করে, অর্থাৎ পিউরিটি, TY যোগ করে এটাকে নাউন বানাতে হবে। অর্থাৎ এটা এর পরিবর্তে ITY এই অংশটা যোগ করতে হবে। তাহলে পিওর শব্দটার নাউন হচ্ছে পিউরিটি। আর পিউরিটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম আছে অ্যাবিলিটি, রিয়েলিটি, সিম্পলিসিটি, এগুলো সবগুলাই নাউন, ITY যোগ করে নাউন করা হয়েছে। নিচে এই 4টা অংশের মধ্যে ABCD অংশের মধ্যে আমরা দেখতে পাই মুভমেন্ট শব্দটাই নাউন, কারণ আমরা উপরেই দেখেছিলাম শব্দের শেষে যদি MENT অংশটা যোগ থাকে, তাহলে সেটা একটা নাউন হয়, এবং মুভমেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম ভাবে এগ্রিমেন্ট, পানিশমেন্ট, ডেভেলপমেন্ট এগুলো MENT যোগ করে নাউন করা হয়েছে। কাইন্ডনেস শব্দের আমরা উপরে দেখেছিলাম যে শব্দের শেষে যদি নেস শব্দটা যুক্ত থাকে, তাহলে সেটা কি হয়? সেটা নাউন হয়। আরেকটা বিষয় মনে রাখবেন, শব্দের শেষে নেস থাকলে সাধারণত সেটা
অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে এভাবে আপনি সহজে অ্যাবস্ট্রাক্ট নাউনকে খুঁজে নিতে পারেন। তাহলে কাইন্ডনেস এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে রয়েছে নিচের শব্দগুলোর মধ্যে কোনটা নাউন? তাহলে নিচের শব্দগুলোর মধ্যে শুধুমাত্র ফুড শব্দটা যেটা রয়েছে ফিড, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, তাহলে এটা কখনো হতে পারে না। আর ফিডিং শব্দটা যেখানে আপনারা ফিডিং শব্দটা হচ্ছে আইন যুক্ত করা হয়েছে, আর ফ্যাট শব্দটা হচ্ছে বি টু ফর্ম, তাহলে একমাত্র ফুড শব্দটা এখানে নাউন হবে। এবং এটা দুই ধরনের নাউন হতে পারে। এটা যদি একটা বস্তু হিসেবে উল্লেখ করা হয় বা যদি কোনো একটা বাক্যের মধ্যে বস্তু হিসেবে উল্লেখ করা হয় তখন সেটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যায়। আর যদি সাধারণ নাম হিসেবে প্রকাশ করা হয় তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। আর ফুড আপনারা যদি খেয়াল করেন এটার অবশ্যই যে খাবারের বিভিন্ন রকম প্রপার নাম রয়েছে, তাই এটা একটা কমন নাউন হতে পারে। যদি ফুডটা কোন নাউন আসে পরীক্ষার যদি এরকম প্রশ্ন আসে তখন দেখবেন ম্যাটেরিয়াল দেওয়া আছে নাকি কমন দেওয়া আছে, দুইটা থেকে যেখানে একটা আনসার করা যাবে। অর্থাৎ কমন নাউন থাকলে কমন নাউন করবেন, ম্যাটেরিয়াল থাকলে ম্যাটেরিয়াল নাউন আনসার করবেন। এরপর চাইল্ডহুড, চাইল্ডহুডটা কোন ধরনের নাউন? চাইল্ডহুড এক শব্দের শেষে একটা কথা মনে রাখবেন, শব্দের শেষে যদি নেস থাকে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিন্তা করতে পারি, এবং একইভাবে হুড শব্দ থাকলে শব্দের শেষে হুড থাকলে সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করা হয়। তাহলে চাইল্ডহুড শব্দটা আমরা চোখ বন্ধ করে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। এরপর 12 নম্বর আমরা দেখতে পেলাম নিচের শব্দগুলোর মধ্যে কোনটা কালেক্টিভ নাউন? তাহলে মাউথ, লাইব্রেরি, ওয়াটার, হেলথ, এখানে মাউথ শব্দটা আপনার মাথার মধ্যে আসতে পারে বা ওয়াটার আসতে পারে, আসলে এখানে লাইব্রেরিটাই হবে রাইট আনসার, কারণ লাইব্রেরি হচ্ছে বইয়ের সমষ্টি। আমরা জেনেছি যে কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টি হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখুন লাইব্রেরিতে যে বইগুলা রয়েছে বইগুলা সাধারণত বই বা বুক এটাকে বলা হয় কমন নাউন, কারণ প্রত্যেকটা বুকেরই আলাদা আলাদা নাম রয়েছে। তাহলে আমরা বলতে পারি লাইব্রেরি শব্দটাই কালেকটিভ নাউন, বা এখানে সমষ্টিবাচক শব্দটা হচ্ছে লাইব্রেরি। এরপর পেট্রিয়টিজম, আমরা এটাকে দেখেছি উপরে, শব্দের শেষে যখন আইএসএম থাকে সেটা নাউন হয়। তাহলে পেট্রিয়টিজম এটা একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের নাউন? পেট্রিয়টিজম মানে দেশাত্মবোধ, দেশাত্মবোধ এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে অনুভব করা যায়, তাই এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম রয়েছে ট্যুরিজম, অপটিমিজম, হিরোইজম, ক্রিটিসিজম, এখানেও আইএসএম যোগ করে এগুলাকে নাউন করা হয়েছে। তাহলে নিচের অংশের মধ্যে ম্যাটেরিয়াল নাউন, আমি এর আগে বলেছিলাম যখন উপাদান কোনো কিছুর উপাদান বুঝাবে তখন সাধারণত সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। দেখুন এখানে রিং শব্দটা এটা কিন্তু উপাদান নয়, এটা রিংটা উপাদান, কোন একটা উপাদান দিয়ে রিংটা তৈরি করা হয়েছে, এটা যে কোনো কিছুর হতে পারে। নেকলেস এটাও কোন একটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। টিম, টিম তো আমরা জানি এটা একটা কালেকটিভ নাউন, টিম শব্দটা সাধারণত কমন নাউনের সমষ্টি, এটা হবে না। শুধুমাত্র এখানে গোল্ড শব্দটা রয়েছে যেটা ম্যাটেরিয়াল নাউন, কারণ গোল্ড থেকে বিভিন্ন রকম অর্নামেন্ট তৈরি করা হয়। তাহলে গোল্ড শব্দটাই হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। এরপরে রয়েছে স্ট্রংটা, স্ট্রং শব্দটার নাউনটা কি? তাহলে আমরা জানি সাধারণত নেস বসালে নাউন হয়, কিন্তু এখানে আসলে নেস বসালে এটা নাউন হবে না, কারণ এটার আরেকটা এটার সঠিকটা হচ্ছে টিএইচ যোগ করে। এখানে স্ট্রং শব্দের সাথে টিএইচ যোগ করে, কারণ স্ট্রং শব্দটা হচ্ছে আমরা জানি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে টিএইচ যোগ করে সাধারণত কি করতে হয়? নাউন করতে হয়। তাই এখানে স্ট্রং শব্দটার নাউন হবে স্ট্রেংথ। আর বাকি যেটা স্ট্রংলি এটা রয়েছে এটা সাধারণত এলওয়াই যুক্ত হয় অ্যাডভার্বের সাথে। আর স্ট্রেথেন এটা আসলে স্ট্রেথেন শব্দটা আসলে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাই এটা রাইট আনসার হবে না, সঠিক উত্তর হবে স্ট্রেংথ। এরপর আমরা দেখতে পাই I recognize your voice at once, তাহলে ভয়েস শব্দটা কি? তাহলে আমরা এর আগেও বলেছিলাম সাধারণত পসেসিভ, পসেসিভ শব্দের পসেসিভ যেগুলা অ্যাডজেক্টিভ থাকে পসেসিভের পরে সাধারণত কি হয়? নাউন হয়। আপনি দেখেন এখানে ইউর শব্দটা, ইউর শব্দের পরে ভয়েস শব্দটা রয়েছে, তাহলে ইউ এর পসেসিভ প্রনাউন হলো ইউর, তাহলে পসেসিভের পরে সবসময় যে একটা শব্দ থাকবে সেটা নাউন হবে। তাহলে সেই হিসেবে ভয়েস শব্দটা একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে ভয়েসটা আসলে কোন ধরনের নাউন? তাহলে ভয়েসের এটা হচ্ছে একটা কমন নাউন, কারণ এটা ভয়েস দ্বারা বোঝানো হয় সাধারণত কণ্ঠস্বর। তাই ভয়েসের বিভিন্ন রকম মানে কণ্ঠস্বরের বিভিন্ন রকম প্রপার নাউন থাকতে পারে, প্রপার নাম অবশ্যই রয়েছে।
এরপরে রয়েছে দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট। তাহলে কমিটিটা কোন ধরনের নাউন? কমিটিটা চোখ বন্ধ করে বলা যায় এটা একটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? কারণ আমরা সকলে জানি কমিটি মূলত বিভিন্ন মানুষের সমন্বয়ে গঠিত হয়। তা মানুষের অবশ্যই কি রয়েছে? কমন নাম রয়েছে। মানে মানুষ মানে ম্যান, এটা হচ্ছে একটা কমন নেম, অর্থাৎ কমন নাউন। কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এরপর আমরা দেখতে পাই আহ আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন পেলাম আমরা। ৭টা কথা খুবই ক্লিয়ার করে মনে রাখতে হবে। শব্দের শেষে যদি মানে সিই থাকে তাহলে সেটা সাধারণত নাউন হয়। আর যদি এসই থাকে সেটা হয় ভার্ব। তাহলে প্রথম অপশন এর মধ্যে আমরা দেখতে পাই অ্যাডভাইস, এসই, এখানে বানানের শেষে দেওয়া আছে এসই, তাহলে এটা হবে অবশ্যই ভার্ব। এটা কিন্তু নাউন না, কিন্তু অপশন বি এর মধ্যে দেওয়া আছে সিই, এটাই হচ্ছে রাইট আনসার। একইভাবে আমরা বলতে পারি ডিভাইস, প্র্যাকটিস, এগুলোর মধ্যেও সিই এবং এসই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। মনে রাখতে হবে সিই থাকলে সেটা নাউন, আর এসই থাকলে এটা হচ্ছে ভার্ব। ফ্লিট অফ শিপ, তাহলে শিপটা হচ্ছে একটা কমন নাউন। আর ফ্লিট, ফ্লিট এটা কোন ধরনের নাউন? ফ্লিট এটা হচ্ছে কালেকটিভ নাউন। কেন? ফ্লিট মানে হচ্ছে যে জাহাজের জাহাজের মানে কি বলা হয় সেটাকে? বহর বলা হয়। জাহাজের বহরকে ফ্লিট বলা হয়। অনেকগুলো জাহাজ যখন মিলে একটা মানে জাহাজ মিলে একটা বহর তৈরি হয়। তাহলে ফ্লিট অফ শিপ, ফ্লিট মানে হচ্ছে জাহাজের বহর, অর্থাৎ ফ্লিট শব্দটা কালেক্টিভ নাউন। কেন? কারণ এখানে জাহাজের সমষ্টি হচ্ছে ফ্লিট। আর আমরা জানি সাধারণত কালেক্টিভ নাউন হয় কমন নাউনের সমষ্টি দ্বারা। তাহলে শিপ হচ্ছে কমন নাউনের সমষ্টি দ্বারা ফ্লিট তৈরি হয়, এজন্য ফ্লিট হচ্ছে একটা কালেক্টিভ নাউন। এরপর ব্যাংক শব্দটা কোন ধরনের নাম? এটা খুবই সহজেই বলা যায় এটা একটা কমন নাউন। কারণ আমরা জানি প্রত্যেকটা কমন নাউনের প্রপার নাউন রয়েছে। কারণ ব্যাংক শব্দটা হচ্ছে এমন একটি নাম যেটার আরেকটা প্রপার নাম থাকতে পারে। যেমন বিভিন্ন রকম ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক। তাহলে ব্যাংক শব্দটা অবশ্যই কমন নাউন। এরপর এই যে কিছুক্ষণ আগে বললাম আবার পাওয়া গেছে অ্যাডভাইস। অ্যাডভাইস এর নাউন কোনটা হবে? অ্যাডভাইস হচ্ছে এই অ্যাডভাইস শব্দটা হচ্ছে ভার্ব, আর এটা নাউন হবে অ্যাডভাইস, সি এটাই। এরপর 22 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই হি ইজ আ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। তাহলে জাস্টিস শব্দটা আসলে কি? তাহলে জাস্টিস শব্দটা শুনলে আমাদের মাথায় আসতে পারে যে এটা মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, কিন্তু এখানে জাস্টিস দ্বারা বোঝানো হচ্ছে বিচারককে। তাহলে এটা জাস্টিস, এটা কখনো অ্যাবস্ট্রাক্ট হবে না, এটা হবে কমন নাউন। কারণ কেন? বিচারকের একটা অবশ্যই প্রপার নাম রয়েছে। তাহলে জাস্টিস শব্দটা কি? অবশ্যই একটা কমন নাউন। তাহলে হি ইজ দ্য জাস্টিস অফ দ্য হাই কোর্ট, এখানে জাস্টিস শব্দটা অবশ্যই কি কমন নাউন। এরপরে আমরা দেখতে পাই 23 নম্বরের মধ্যে ভেরি শব্দটা কি? ভেরি শব্দটার নাউন কি? ভেরি শব্দটার নাউন হচ্ছে অবশ্যই ভ্যারাইটি। তাহলে ভেরি শব্দটার সাথে আমাদেরকে শেষে ওয়াইটা তুলে ওয়াই এর মানে পরিবর্তে টি ওয়াই যোগ করে, অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি টি ওয়াই যোগ করে এটাকে নাউন করতে হবে, অর্থাৎ এটা হবে ভ্যারাইটি, এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে এখানে বাইরন শব্দটা কি? একটা কথা একটু এখানে খুবই জরুরি জানাটা, এখানে মূলত বাইরন শব্দটা দ্বারা তুলনা করা হচ্ছে। নজরুলকে বাংলার বাইরন বলা হয়। বাইরন হচ্ছে ব্রিটিশ একজন বিদ্রোহী কবি, জর্জ গর্ডন বাইরন। উনি হচ্ছেন একজন ব্রিটিশ কবি, তার সাথে তুলনা করা হচ্ছে নজরুল ইসলামকে। অর্থাৎ এখানে তুলনা অর্থে মূলত এখানে বাইরন শব্দটা আসলে এখানে প্রপার নাউন হলেও কিন্তু মনে হলেও এটা আসলে কমন নাউন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রপার নাউনের আগে আসলে দা বসে, কিন্তু যখন অফ প্রিপোজিশন অফ বসে, এরপরে যখন অফ বসে তুলনা করা হয় বা তুলনা বোঝানো হয় তখন সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে এই কারণে এখানে বাইরন শব্দটা মূলত কমন নাউন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, অবশ্যই মাথায় রাখবেন। এরপর হচ্ছে পুয়ার। পুয়ার শব্দটার নাউন কি? পুয়ার শব্দটার নাউন হচ্ছে পভার্টি। পুয়ার শব্দটার নাউন হচ্ছে পভার্টি। পুয়ারনেস বা পুয়ারলি এগুলো কখনোই হবে না। পুয়ার শব্দের নাউন হচ্ছে পভার্টি, এবং এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে মনে রাখতে পারেন লিবার্টি, প্রপার্টি, অনেস্টি। তাহলে আমাদের ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা চাই এটা দুই ভাগে দিতে চাই। আজকে এই 25টা আলোচনা করলাম। এই 25টা যদি আপনারা খুব মনোযোগ সহকারেও বুঝে দেখেন তাহলে এখান থেকেও আপনাদের নাউন নিয়ে যত রকম ডাউট থাকার কথা 50% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আশা করি এগুলা চর্চা করলে আপনাদের বাকিটাও
অর্থাৎ আমরা পরবর্তী ভিডিওতে বাকি 25টা আমরা নিয়ে আসবো। তখনই ওগুলো চর্চা করলে আপনাদের অবশ্যই বাকি যেগুলো ডাউট থাকার কথা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আম সবাই অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই চর্চা করবেন এবং আমাদের যদি এইরকম চর্চা করার এই ক্লাসগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।